স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে ক্রীড়াঙ্গনেও নানা উদ্যোগ। মিরপুরের সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ, বাফুফেতে বয়সভিত্তিক ও নারী ফুটবলারদের মিলন মেলা। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হামজার খেলা নিয়ে ধোঁয়াশা, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চায় না। বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ লড়াই, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। মেগা আসরে নামার আগে সেরা দল সাজানোর লক্ষ্য। এবং বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ব্যবসায়িক পার্টনারের। রমনা থানায় জিডি করলেও মামলা নেয়নি পুলিশ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগ। মিরপুরে চলছে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ, বয়সভিত্তিক নারী ও সাবেকদের অংশগ্রহণে ফুটবল অঙ্গনেও মিলন মেলা। সকালে ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করেন দুই দলের ক্রিকেটার, স্টাফ ও আম্পায়াররা। ক্রিকেটারদের গায়ে ছিল ২৬ এবং ৭১ লেখা বিশেষ জার্সি। এ সময় বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী ছিলেন। পরে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে লাল দলের ব্যাটাররা। ব্যাটিংয়ের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিল লাল দলের দুই ওপেনার। অপি আউট হলেও একপাশে দারুণ ব্যাট করেছেন নাসির উদ্দিন ফারুক, তিনি করেন ৮৪ রান। 50 করেছেন রফিক। সবুজ দলের হয়ে বল করেন তালহা জুবায়ের, আব্দুর রাজ্জাক ডিকেন্সরাক। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফুটবল ফেডারেশনও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন ইউথ ক্রিকেটাররা। এই ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় সবুজ দল। আর এর আগে নারী ফুটবলাররাও অংশ নেন প্রীতি ম্যাচে। অয়ন্ত বালা ও মনিকা চাকমাদের স্ট্রাইকে লাল দলকে ২-০ গোলে হারিয়েছে সবুজ দল। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন এবং মতিঝিলে আছেন ফাহিম ইসলাম। সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। সরাসরি প্রথমে যাচ্ছি নিয়নের কাছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বরাবরের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। বাংলাদেশের পতাকার রং লাল এবং সবুজ, দু দলে ভাগ হয়ে সাবেক ক্রিকেটাররা এই ম্যাচটিতে অংশ নিয়েছেন এবং সবসময়ের মতোই আমরা দেখতে পেয়েছি যে একেবারে সদ্য সাবেক থেকে শুরু করে বেশ অনেক দিন আগে যারা ক্রিকেট খেলা ছেড়েছেন তারাও আজকের ম্যাচে অংশ নিয়েছেন। দুটো দলে ভাগ হয়ে তারা খেলছেন। আমরা শুরুর কথাটা একটু যদি বলে নেই যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে এই ম্যাচের যেহেতু আয়োজন, তাই তাদের জন্য স্বাধীনতা ওই ২৬শে মার্চ এবং ১৯৭১-এ যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় শুরুতেই। পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আমরা বিসিবির পক্ষ থেকে দেখেছি যে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান যিনি আছেন আহসান ইকবাল চৌধুরী, তারা মাঠে উপস্থিত ছিলেন এবং প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন। এবং পরবর্তীতে ম্যাচটা শুরু হওয়ার পরে কিন্তু বেশ মজার কিছু দৃশ্য আমরা দেখেছি। বিশেষ করে মোহাম্মদ আশরাফুল এবং আব্দুর রাজ্জাক যখন মাঠে খেলছিলেন, মোহাম্মদ আশরাফুল এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ এবং আব্দুর রাজ্জাক কিন্তু বাংলাদেশ দলের একজন ডিরেক্টর। তারা যখন খেলছিলেন আব্দুর রাজ্জাকের বলে মোহাম্মদ আশরাফুল একটা ছক্কা হাঁকিয়েছেন এবং ছক্কা হাঁকানোর পরে তার মধ্যে একটা আলাদা রকমের উচ্ছ্বাস ছিল। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এখানে যে একটা ভ্রাতৃত্বমূলক ব্যাপার রয়েছে, একটা বন্ধুসুলভ পরিবেশে পুরো ম্যাচটা আয়োজন হচ্ছে, সেটা কিন্তু বলাই যায়। দুর্দান্ত ম্যাচ হয়েছে। প্রথমে লাল দল ব্যাটিং করেছেন এবং লাল দল ২১৩ রান করেছেন ২০ ওভারে। টি-20 ম্যাচ খেলেছেন এই প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও যারা অনেক দিন ধরে খেলা ছেড়েছেন স্বাভাবিকভাবে স্ট্যামিনার একটু অভাব দেখা গেছে, তাই ফিল্ডিংয়ে কিছু দুর্বলতা ছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের সেই আগের যে স্পৃহা সেই জায়গায় কিন্তু একেবারেই কোনো কমতি আমরা দেখিনি। দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে বলতে হয় মোহাম্মদ রফিকের কথা। ওয়ান ডাউনে তিনি যখন নামেন তখন দলের অবস্থা খুব একটা ভালো ছিল না। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল রফিক কীরকম ব্যাটিং করেন, সে আগের মতো করেন কিনা। তবে মোহাম্মদ রফিক দেখিয়ে দিয়েছেন আসলে বুড়ো হারের যে ভেলকি সেটা তিনি একেবারেই ভুলে যাননি। ২৪ বলে ৫০ রান করেছেন, বেশ কয়েকটা ছক্কার মার মেরেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন মাঠের চারপাশে। একেবারে মোহাম্মদ রফিক যেরকমভাবে ব্যাটিং করতেন এক সময় তার প্লেইং ক্যারিয়ারে, সেরকমভাবেই কিন্তু আজকে খেলেছেন। তবে আজকের ম্যাচে এখন পর্যন্ত যদি লাইমলাইট বা মূল হিরোর কথা বলা হয় সেটা নাসির উদ্দিন ফারুক। ঢাকা প্রিমিয়ার লিগের টুকটাক খোঁজখবর যারা রাখতেন তাদের সবার কাছেই খুব পরিচিত একটা নাম। ঢাকা প্রিমিয়ার লিগের খুবই স্বনামধন্য একজন ব্যাটার। তিনি প্রায় ৮৪ রানের একটা ইনিংস খেলেছেন এবং
তার ইনিংসের উপর ভর করে কিন্তু লাল দল 213 রান করেছেন। সবুজ দল যখন ব্যাটিংয়ে নামে একদম শুরুতেই একটা ধাক্কা খায়। এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন কোচ হান্নান সরকার, তিনি বাংলাদেশ দলের জাতীয় দলের সাবেক ওপেনার ছিলেন। তিনি একদম প্রথম ওভারেই কিন্তু আউট হয়ে গেছেন মাহবুল আলম রবিনের বলে। তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে আছেন শাহরিয়ার নাফিসকে আমরা জানি যে তিনি বাংলাদেশ টি-20 দলের কিন্তু প্রথম অধিনায়ক। এখন পর্যন্ত ব্যাটিং করছেন 214 রানের টার্গেটে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটায় কি ফলাফল দাঁড়ায়। তো এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম, চলে যাচ্ছি তার কাছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দিনব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম পর্ব কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন যে টার্ফ, সেই টার্ফে শেষ হয়েছে। সকালেই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে মহান স্বাধীনতা দিবসের যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে আসলে নীরবতা পালন করা হয়। এরপর আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যে টার্ফে, সেই টার্ফে খুদে ফুটবলাররা একটি প্রীতি ম্যাচ খেলেন, যেখানে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে তারা ম্যাচ খেলেন। সেখানে আসলে আমরা দেখেছি যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা রয়েছেন, তারা ছিলেন এবং কি সেই ম্যাচটাতে সবুজ দলকে 4-0 গোলে হারিয়েছে, লাল দলকে 4-0 গোলে হারিয়েছে সবুজ দল। এরপরে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও একটি প্রীতি ম্যাচ আয়োজিত হয়েছে, যেখানে আসলে প্রমিলা ফুটবল, যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফের যে ক্যাম্পে ফুটবলাররা রয়েছেন, তারা আসলে এই ম্যাচটাতে অংশ নিয়েছেন। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ছিলেন সেখানে, মনিকা চাকমা, শামসুন নাহার জুনিয়র, সিনিয়র থেকে শুরু করে যারা ঈদের ছুটি কাটিয়ে আসলে ক্যাম্পে ফিরেছেন, তারা এই ম্যাচটাতে অংশ নিয়েছেন। এছাড়া বয়সভিত্তিক দলের বেশ কয়েকজন ফুটবলারও ছিলেন কিন্তু। আর যে বয়সভিত্তিক দলের আরও একটা টিম কিন্তু এই মুহূর্তে থাইল্যান্ডে রয়েছে, তাদের যে ম্যাচ, সেই ম্যাচটি খেলার জন্য। তো এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচে আসলে বাংলাদেশের দলের যেই মিডফিল্ডার রয়েছেন মনিকা চাকমা, তার একটি গোল এবং কি আরও একজন বয়সভিত্তিকের যে অয়ন্ত ভালা, তার গোলে কিন্তু 2-0 গোলে সবুজ দল লাল দলকে হারিয়েছে। ম্যাচ শেষে তাদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। এবং এরপরে যে দ্বিতীয় পর্বের যেই খেলা রয়েছে জাতীয় স্টেডিয়াম ঢাকায়, সেই খেলা হবে বিকেল 3:30টায়। সেখানে বাংলাদেশ দেশের ফুটবলের যে সাবেক ফুটবলাররা রয়েছেন, তারা অংশ নেবেন। দুদলে বিভক্ত হয়ে তারা খেলবেন প্রতি বছরের মতো, এবারও তারা অংশ নেবেন। এবং কি সেখানে দেখা যেতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে, তিনি আসলে যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচের যেই সৌন্দর্য তা বাড়ানোর জন্য আসলে এই যে প্রীতি ম্যাচটা আয়োজিত হবে, সেই প্রীতি ম্যাচে অংশ নেবেন। এছাড়া আসলে দিনব্যাপী আরও কর্মসূচি রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই স্বাধীনতা দিবস উপলক্ষে যে কর্মসূচি, সেই কর্মসূচির তথ্য নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ খবর। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রীড়া অঙ্গনের নানা আয়োজনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রথমে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন নিয়ন মোহেমিন এবং এরপর বাফুফেটার মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন ফাহিম ইসলাম। এবারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খবর। বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। শুরুর একাদশে হামজা খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন লাল সবুজের হেড কোচ। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর বাংলাদেশিদেরকে কঠিন প্রতিপক্ষ বলছেন ভিয়েতনাম কোচ। হ্যানোয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। 4 মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বছরের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ভিয়েতনাম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি স্বার্থে র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিবে জামালরা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশের ম্যাচের আগে সব ফোকাসই থাকে হামজা চৌধুরীকে ঘিরে। লেস্টার সিটি তারকা ভিয়েতনামে পৌঁছে দলের সঙ্গে করেছেন প্রথম অনুশীলন। ভিয়েতনাম ম্যাচের আগে টিমের সঙ্গে মানিয়ে নিতে এই একটা সেশনই পাচ্ছেন হামজা। তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় লাল সবুজ সুপারস্টারের। এই ম্যাচের আগে ভিয়েতনাম কোচের পুরো পরিকল্পনা হামজাকে ঘিরে। মাঠে যে করেই হোক আটকাতে হবে লেস্টার তারকাকে। অবশ্য হামজাকে নিয়ে ভিন্ন ভাবনা লাল সবুজ কোচ হাভিয়ার কাবরেরার। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা এখানে এসেছি সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি স্বার্থে। সেরা প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যেতে চাই।
So it's going to be a tough match for us, but গেল এক বছরে দলে অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়তে জানি। ভিয়েতনামের বিপক্ষে কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে আমরা আমাদের সেরাটা দেব। some of the best teams in Asia now. 기대가 되는 바입니다. হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলে, সে দুর্দান্ত ফুটবলার। তার খেলার ভিডিও আমরা সংগ্রহ করেছি, তাকে আটকিয়ে রাখার চেষ্টা করব। 기쁨을 안겨줄 수 있도록 শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের ফুটবলাররা জয় দিয়ে বছরটা শুরু করতে চায় কাবরেরা বাহিনী। হামজা শমীদদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে শক্তিশালী বলছেন ভিয়েতনাম কোচ। এদিকে বাংলাদেশের মতো এই ম্যাচের আগে ভিয়েতনামে যুক্ত হচ্ছে বেশ কজন প্রবাসী ফুটবলার। ভিয়েতনাম লিগ খেলতে এসে সে দেশে থিতু হয়েছেন ব্রাজিলের ডো হুয়াংহেন। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে তার। আর স্বাগতিক ভিয়েতনামকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ বলছেন হাবিয়ার কাবরেরা। ভিয়েতনাম এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হোয়াং হেন, সোয়ানসনদের মতো ফুটবলার তাদের আছে। আশা করি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে সমান তালে লড়বে। 아무튼 뭐 বাংলাদেশ বিগত এক বছরে অনেক বদলে গেছে। তারা গতিময় ফুটবল খেলে, ম্যাচটা কঠিন হবে। আমাদের দলে যুক্ত হয়েছে বেশ কয়েকজন ফুটবলার, তাদের খেলা দেখার অপেক্ষায় আছে। 베트남 국민들에게 또 승리의 기쁨 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। স্বাধীনতা দিবসে এই ম্যাচে জয় তুলে নিয়ে দেশবাসীকে উপহার দিতে চাইবে হামজা জামালরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার সালাউদ্দিন রুমেল। রমনা থানায় জিডি করলেও মামলা নেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা বলেছেন ভুক্তভোগী। কেন মামলা নেওয়া হয়নি এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথা বলতে রাজি হননি। 2024 5 আগস্ট পরবর্তী নানা কারণে আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিতর্কিত বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার পর আপত্তিকর মন্তব্য করে জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনার। এবার আসিফ আকবর আলোচনায় ঘোরতর অভিযোগে। বিসিবি পরিচালকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার। 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত বিভিন্ন সময় সালাউদ্দিন রুমি পিজি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল সহ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নেন আসিফ। কিছু টাকা ফেরত দিলেও প্রায় 2.5 কোটি টাকা ফেরত দেননি এই বোর্ড পরিচালক। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা, 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। পরে আরও 30 লাখ টাকা দিয়েছি। ডাক্তার শাকিল আহমদ অ্যানেস্থেসিয়ার বর্তমানে পিজির হেড, উনি আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা, আরেকজন 75 লাখ টাকা। আমরা তিনজনেরই 2,27,65,000 টাকা। এটা তো মানে তাকে দেওয়া। তার একটা ফ্ল্যাট সে 2014 সালে আসিফকে ফুল ফ্ল্যাটের টাকা দিয়েছে, তাকে ফ্ল্যাটে উঠতেও দেয় না, এবং যদি 10,000 টাকাও ভাড়া ধরে 14 বছর তাকে বাসা দেয় না। বিভিন্ন সময় টাকা চাইলে হুমকি দিয়েছেন আসিফ আকবর, এমন অভিযোগও তুলেছেন তিনি। শেষ পর্যায়ে 10 মার্চ রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই ভুক্তভোগী। তবে মামলা করতে চাইলে তার কাছ থেকে নেওয়া হয়নি মামলা। 11 তারিখ সে আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে, শাকিল ভাই আমি একজন মন্ত্রীকে শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, এরা মামলা নিতে যাচ্ছে না। কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। কেন মামলা নেওয়া হয়নি সেই বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সুরাহার দাবিতে থানার সামনে অবস্থান করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আইনিভাবে সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি। আমরা তারেক জিয়াকে বলবো যে আমাদের জিনিসটা আপনি দেখুন, আমরা কি টাকা পাও না, টাকা পাও না। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচের আরও খবর। বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে 5 বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফরাসিদের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের না থাকা দলের উপর প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন কোচ কার্লো অ্যানচেলত্তি। তবে মেগা আসরের আগে সেরা স্কোয়াড সাজাতে নিতে হয়েছে এমন কঠিন সিদ্ধান্ত। ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। একদিকে ফরাসিদের দাপট, অন্যদিকে অস্তমিত যেন ব্রাজিলের সোনালী সূর্য। বিশ্বকাপ বাছাই পর্বে ফরাসিরা ছিলেন অপ্রতিরোধ্য, শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পেরা। অন্যদিকে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কোনো রকমে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। ফরাসিদের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলে সবচেয়ে বেশি আলোচনায় দেশটির তারকা নেইমার। কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি তার। এই বিশ্বকাপ খেলেই জাতীয় দল থেকে বিদায় নিতে চেয়েছিলেন ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতা। তবে ইনজুরি ও ফর্ম বিবেচনায় তাকে দলে রাখেনি কোচ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। আমি সবকিছু শুনেছি এবং পর্যবেক্ষণ করেছি। আমার কাছে থাকা সব তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। এটা স্বাভাবিক যে ফুটবলে সবাই তার মতামত দেয়। এই খেলাটিতে একক কোনো উত্তর নেই, যে যার মতো ব্যাখ্যা দিতে পারে। ফুটবল কোনো নিখুঁত বিজ্ঞান নয় যে একটিমাত্র উত্তরই সঠিক। তবে আমি সবার মতামতকে সম্মান করি। প্রীতি ম্যাচের আগে নেইমারের না থাকার একটা কালো ছায়া পড়তে পারে দলে। গ্যাব্রিয়েল মাগালহেস আন্দ্রেসান্দ্রো নাম প্রত্যাহার করে নেয় কিছুটা ভুগতে হবে আনচেলত্তির রক্ষণভাগকে। তবে ইচ্ছাকৃতভাবেই রাখা হয়নি নেইমারকে। তার জায়গায় নেওয়া হয়েছে অনভিজ্ঞ ইগোর থিয়াগো ও রায়ানকে। একাদশে তাদের জায়গা পেতে হলে লড়তে হবে ম্যাথিউস, কুনহা, জোয়াও পেদ্রো, রাফিনিয়াদের সঙ্গে। এছাড়াও কোচ একাদশে রাখতে পারেন ওয়েসলে, ব্রেমের, মার্কুইনোস, ক্যাসিমেরো, সান্তোসদের। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ভিনি। 2018 সালে চ্যাম্পিয়ন আর 2022 সালে রানার্স আপ ফ্রান্সের এবারের লক্ষ্যটা তৃতীয় শিরোপা ঘরে তোলা। মূল পর্বে জায়গা করে নিতে তাদের পড়তে হয়নি বড় কোনো চ্যালেঞ্জের মুখে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হলেও মাঠ জুড়ে দেখা যাবে তারকা ফুটবলারদের প্রদর্শনী। বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার যে দুই দলই। বিশ্বকাপের আগে ব্রাজিল ফ্রান্স অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিবে, সেটাই প্রত্যাশা। 2015 সালের পর আবারও মুখোমুখি হবে দুই দল। এখন পর্যন্ত 12 বারের দেখায় জয়ের পাল্লা ভারী ফরাসিদের। ব্রাজিলের 4 জয়ের বিপরীতে লে ব্লুজদের জয় 5টি, 3 ম্যাচ ড্র। দেম্বেলে, এমবাপ্পে, চার্কি, ওলিস, রেভিওদের নিয়ে সাজাতে পারেন স্কোয়াড। দিদিয়ের দেশম সাজাতে পারেন স্কোয়াড। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলা সবসময় আনন্দের। আমি সবসময় বলি ব্রাজিল বিশ্বের সেরা দল। তাদের জার্সিতে 5টি তারকা আছে, যা তাদের যোগ্যতার প্রমাণ দেয়। আমেরিকার মাঠে খেলা হওয়ায় এটা বিশ্বকাপ প্রস্তুতির জন্য ভালো হবে। আশা করি ভালো কিছু করবে ফুটবলাররা। সবশেষ মুখোমুখি দেখায় নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে 3-1 গোলে হেরেছিল ফ্রান্স, তাই তাদের সামনে হারের প্রতিশোধেরও মঞ্চ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফুটবলার হোক কিংবা কোচ, রিয়াল মাদ্রিদ মানেই এক বিশাল আকর্ষণের নাম। তবে ইউর্গেন ক্লপের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। লিভারপুল ছাড়ার পর রেড বুলের হেড অব গ্লোবাল সকার হিসেবে কাজ করা এই জার্মান মাস্টারমাইন্ডকে নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল মাদ্রিদের সংবাদ মাধ্যম। রিয়ালের হট সিটে ক্লপকে অনেকে তো বসিয়েই দিচ্ছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই মুখ খুললেন 58 বছর বয়সী এই কোচ। এনফিল্ডের মায়া কাটিয়ে গত মৌসুমে যখন বিদায় নিয়েছিলেন ক্লপ, বলেছিলেন তার শক্তির ভান্ডার ফুরিয়ে এসেছে। তবে সেই ক্লপই এখন রেড বুলের গ্লোবাল ফুটবলের নীতি নির্ধারক। অথচ গুঞ্জন থামছেই না। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে শাবি আলোনসোর 7 মাসের সংক্ষিপ্ত অধ্যায় ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর থেকেই বাতাসে ভাসছিল ইয়র্গেন ক্লপের নাম। এ সপ্তাহে একটি ওয়ার্ল্ড কাপ টিম প্রেজেন্টেশনের অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন উঠতে বেশ কড়া এবং রসিক মেজাজে উত্তর দেন সাবেক এই ডর্টমুন্ড বস। তার মতে রিয়াল মাদ্রিদের সাথে তাকে জড়িয়ে যে খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই ভিত্তিহীন বা ক্লপের ভাষায় ননসেন্স। যদি রিয়াল মাদ্রিদ থেকে কোনো ফোন আসতো তবে আপনারা এতক্ষণে নিশ্চিতভাবেই জেনে যেতেন। কিন্তু এগুলো সব বাজে কথা। তারা একবারও কল করেনি, একবারও না। আমার এজেন্ট পাশেই আছে।
আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন, তাকেও কেউ ফোন দেয়নি। রিয়াল মাদ্রিদ বর্তমানে তাদের সাবেক রাইট ব্যাক আলভারো আরবেলোয়ার অধীনে নতুন করে গুছিয়ে ওঠার চেষ্টা করছে। অন্যদিকে ক্লব জানালেন আপাতত কোচিং নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই। তবে কি ক্লব ডাগআউটকে বিদায় জানাচ্ছেন? উত্তরটা না। জার্মানির ট্যাকটিশিয়ান সাফ জানিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি, অবসরের বয়স এখনো তার হয়নি, ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে। শুধু রিয়াল মাদ্রিদ নয়, জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিয়েও তার নাম উচ্চারিত হচ্ছে বারবার। হুলিয়ান নাগলসম্যানের উত্তরসূরি হিসেবে তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নেও ক্লব ছিলেন কৌশলী। তিনি জানান মানুষ তাকে নিয়ে ইতিবাচক চিন্তা করছে, এটাই বড় প্রাপ্তি। তবে আপাতত রেডবুল প্রজেক্টেই তার পূর্ণ মনোযোগ। রিয়াল মাদ্রিদ কিংবা জার্মানি ক্লবকে নিয়ে কারাকারি যে সহসাই থামছে না তা নিশ্চিত। লিভারপুল ছাড়া অন্য কোনো ইংলিশ ক্লাবের দায়িত্ব না নেওয়ার ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছেন। তাই ইউরোপের বড় কোনো ক্লবকে ডাগ আউটে ফেরাতে পারে কিনা তার জন্য ফুটবল বিশ্বকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দীর্ঘ 9 বছরের রাজত্বের পর অ্যানফিল্ড ছাড়ছেন ফুটবলের ইজিপশিয়ান কিং। এই মৌসুম শেষে লিভারপুলকে বিদায় জানাবেন মোহাম্মদ সালাহ। গুঞ্জন রয়েছে কোচ আর্নে স্লটের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মিশরীয় ফরওয়ার্ড। তবে বিদায় বেলায় কারো প্রতি রাগ অভিমান রাখতে চান না তিনি। কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্ত, সমর্থক এবং সতীর্থদের প্রতি। ফুটবল অ্যারেনায় তাকে ডাকা হয় ইজিপশিয়ান কিং। ইংলিশ ক্লাব লিভারপুলের সুদিন ফেরানোর অন্যতম নায়ক। অলরেডদের জয়যাত্রায় অসামান্য অবদান রেখেছেন যারা, তাদের মধ্যে মোহাম্মদ সালাহকে শুরুতেই রাখতে হবে। মিশরীয় সেই গোল মেশিনই বলে দিলেন বিদায়। প্রাণপ্রিয় অ্যানফিল্ডে এটাই তার শেষ মৌসুম। দুর্ভাগ্যজনকভাবে দিনটা চলেই আসলো। এই মৌসুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাচ্ছি। ভক্তদের নিয়ে যতই বলি কম বলা হবে। সেরা সময়ে আমাকে সমর্থন দিয়েছেন, কঠিন সময়ে পাশে থেকেছেন, আমি কখনোই ভুলবো না। ছেড়ে যাওয়া সহজ নয়। জীবনের সেরা সময় উপহার দিয়েছেন আপনারা। আমি সবসময় আপনাদেরই একজন থাকবো। আপনারা আছেন বলেই আমি কখনো একা হয়ে যাব না। 1989-90 মৌসুমের পর লিগ শিরোপা জয় যাদের কাছে স্বপ্নের মতো মনে হতো, 2019-20 আর 24-25 মৌসুমে সেই অলরেডরাই ট্রফিটা উঁচিয়ে ধরেছে দুবার। 2018-19 সিজনে ঘরে তুলেছে ইউরোপ শ্রেষ্ঠত্বের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, জিতেছে ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ, লিগ কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। রবার্তো ফিরমিনো, সাদিও মানে আর মোহাম্মদ সালাহ, এই ত্রয়ীর কাঁধে ভর করে ইউরোপের ত্রাস হয়ে উঠেছিল ইয়র্গেন ক্লপের স্পেশাল টিম। ফিরমিনো, মানেদের বিদায়ের পর লুইস দিয়াজ, ডারউইন নুনেসদের সঙ্গে জুটি বাঁধেন সালাহ। একে একে বিদায় নেন তারাও, থেকে যান মিশরীয় তারকা। এরপর সঙ্গী হুগো একিতিকে আর আলেকজান্ডার ইসাক। ক্লব পরবর্তী সময়ে কোচ আর্নে স্লটের অধীনেও ছন্দ ধরে রেখেছেন মো সালাহ। শেষ বেলায় সবার প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। লিভারপুল কেবল একটা ক্লাব নয়, এটা আবেগ, এটা একটা ইতিহাস। লিভারপুল আমার কাছে কি তা কাউকে বোঝাতে পারবো না। আমরা একসঙ্গে কত বিজয় উল্লাস করেছি, দারুণ সব শিরোপা জিতেছি, আবার কঠিন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ আমি। সাবেক ও বর্তমান সব সতীর্থকে ধন্যবাদ জানাই। 2017 সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর অলরেড জার্সিতে 435 ম্যাচে মাঠে নেমেছেন তিনি। মৌসুমের শেষ পর্যন্ত সব ম্যাচ খেললে ছুঁয়ে ফেলবেন 450। রেকর্ড 4বার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট, 3বার পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছেন। সালাহ অ্যানফিল্ডে যোগ দেওয়ার পর ইপিএলে তার 189 গোল কিংবা 92 অ্যাসিস্টের চেয়ে বেশি নেই আর কারো। সব প্রতিযোগিতা মিলিয়ে এই ক্লাবের হয়ে তার গোল সংখ্যা 255, লিভারপুলের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ। 2027 সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি ছিল সালার। তবে গুঞ্জন আছে ফর্মে থাকলেও কোচ স্লটের সঙ্গে বনিবনা হচ্ছে না। তার মতো ফুটবলারকেও থাকতে হয়েছে বেঞ্চে। এসব কারণেই চুক্তির মেয়াদ কমিয়ে আনতে সম্মত হয়েছেন। 9 বছর রাজত্ব করেছেন যেখানে, গ্রীষ্মকালীন দল বদলে ফ্রি এজেন্ট হিসেবেই সে ক্লাবের আঙিনা ছেড়ে যাবেন ইজিপশিয়ান কিং। মাকসুম আলম খান, সময় সংবাদ। জীবিত অবস্থায় শেন ওয়ার্নের নেয়া জীবনের গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের পুরস্কার পেতে যাচ্ছে তার পরিবার। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে খেলার সময় ওয়ার্নের ছিল মালিকানা চুক্তি। বিক্রির সময় সেই হিস্সা হিসেবে ওয়ার্নের পরিবার পেতে যাচ্ছে প্রায় 600 কোটি টাকা। এদিকে রাজস্থান রয়্যালস বিক্রির একদিন পরই রেকর্ড $1.78 বিলিয়ন বিক্রি হয়ে গেছে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জীবনের কিছু সিদ্ধান্তের হয়তো তাৎক্ষণিক প্রতিফলন থাকে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে তা বিশাল মূল্য বয়ে আনে।
এমনই এক সিদ্ধান্ত নিয়েছিলেন শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসে থাকার সময়। তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তার নেওয়া সিদ্ধান্তের সুফল পেতে চলেছে তার পরিবার। 2008 থেকে 12 আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে অজি কিংবদন্তি ছিলেন 4 বছর। প্রথম আসরে অংশ নিয়েই দলকে করেছিলেন চ্যাম্পিয়ন। তার আগে রাজস্থানের সঙ্গে করেছিলেন টেকনিক্যাল কন্ট্রাক্ট। ওয়ার্নের গুরুত্ব বুঝে মালিকপক্ষ সেটা মেনে নিয়েছিলেন নির্দ্বিধায়। রাজস্থান রয়্যালসে শুধু ক্রিকেটার হিসেবেই খেলেননি শেন ওয়ার্ন, একই সঙ্গে ছিলেন দলের অধিনায়ক ও কোচ। পাশাপাশি দায়িত্ব পালন করেছেন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট অপারেশনস প্রধান হিসেবে। এত সব গুরু দায়িত্ব পালনের জন্য রাজস্থানের মালিকানার 0.75% শেয়ার দাবি করেছিলেন তিনি, এবং প্রতি বছর এই হারে ওয়ার্নের মালিকানা বৃদ্ধি পায়। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা শেন ওয়ার্নের শর্ত মেনে নিতে কোনো কাল বিলম্ব করেনি। মোট 4 বছর ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন সর্বকালের সেরা লেগ স্পিনার। তাতেই রাজস্থানের মোট শেয়ারের 3% মালিকানা পেয়ে গিয়েছিলেন শেন ওয়ার্ন। সম্প্রতি মার্কিন ব্যবসায়ী কালসোমানি $163 কোটি রাজস্থান কিনে নিয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা 20,000 কোটি টাকার বেশি। এই মূল্য অনুযায়ী ওয়ার্নের 3% শেয়ারের দাম দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 600 কোটি টাকা। যদিও নিজের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের সুফল ভোগ করে যেতে পারেননি শেন ওয়ার্ন। 2022 সালে থাইল্যান্ডে মারা যান এই অজি কিংবদন্তি। আইন অনুযায়ী এখন সম্পদের মালিক তার পরিবার, তবে এখনই এই টাকা পাচ্ছেন না তারা। আইপিএলের চলতি আসরের পর বিসিসিআইয়ের অনুমোদন সাপেক্ষে রাজস্থান রয়্যালসের নতুন মালিকানার বিষয়টি কার্যকর হবে। ওয়ার্নের পরিবার চাইলে সেই মালিকানা বিক্রি করে অর্থ বুঝে নিতে পারবেন। এদিকে রাজস্থান রয়্যালস বিক্রির পরপরই রেকর্ড দামে বিক্রি হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রায় $1.78 বিলিয়ন বর্তমান আইপিএল চ্যাম্পিয়নদের কিনে নিয়েছে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি ব্যবসায়ী জোট। নতুন চুক্তিতে ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আরও আছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারাস এবং ব্ল্যাকস্টোন। এজন্য বাংলাদেশি মুদ্রায় তাদের খরচ হয়েছে প্রায় 21,850 কোটি টাকা। এস.এম. ইকবাল, সময় সংবাদ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর জয়ী দিনাজপুর জেলা দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার শহরের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 3 আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিনাজপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল। সংবর্ধনায় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রজন্মকে মাদক সন্ত্রাস মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দিনাজপুরের ক্রীড়াঙ্গনকে আলোকিত করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম। জাতীয় পর্যায়ে আগামীতেও জেলার ফুটবলাররা ভালো ফলাফল এনে দেবে বলে প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠান শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ক্রেস্ট, ফুল ও উপহার তুলে দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে ক্রীড়াঙ্গনে নানা উদ্যোগ। মিরপুরে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ, বাফুফেতে বয়সভিত্তিক ও নারী ফুটবলারদের মিলন মেলা। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হামজার খেলা নিয়ে ধোঁয়াশা, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। এবং বিশ্বকাপের আগে হাই ভোল্টেজ লড়াই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। মেগা আসরে নামার আগে সেরা দল সাজানোর লক্ষ্য। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।